আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলভিস। শুরুতে পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবস আজ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, জাতির সম্মান জানাচ্ছে জাতীয় বীরদের। অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ, থাকছে না টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন বর্ধিত বেতন। নৌকা ধানের শীষে সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের মাঠ। নির্বাচনের মাঝপথ থেকে সরে আসার সম্ভাবনা নেই জানিয়েছেন মির্জা ফখরুল। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নিষিদ্ধ হচ্ছে বুঝতে পেরেই মরিয়া জামায়াত, মন্তব্য মাহবুবুল হানিফের। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। আজ মহান বিজয় দিবস। শত বছরের গোলামির জিঞ্জির ভেঙে এদিনে বাঙালি পায় নিজের পতাকা, নিজের মানচিত্র। টানা ৯ মাস বাংলার নিরীহ জনগণের ওপর বর্বরতার পর এদিন কাপুরুষের মতো মাথা নিচু করে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে পাক হানাদাররা। ১৬ ডিসেম্বর ১৯৭১ বিজয়ের ব্যাপারে নিশ্চিত বাংলাদেশের মানুষ। উত্তেজনায় ক্ষণ গুনছে কখন আসবে বিজয়ের খবর। সকালে বিমান আক্রমণ বিরতির সময়সীমা শেষ হওয়ার কিছু আগে মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে ভারতীয় সামরিক কর্তৃপক্ষকে যুদ্ধবিরতির সময়সীমা আরও ৬ ঘন্টা বাড়ানোর অনুরোধ জানান, যাতে ভারতের একজন অফিসার পাঠিয়ে স্থির করা যায় অস্ত্র সমর্পণের ব্যবস্থা দিয়ে। এর কিছু আগে মেজর জেনারেল নাগরার বাহিনী কাদের সিদ্দিকের কাদেরিয়া বাহিনীকে সাথে নিয়ে হাজির হন মিরপুর ব্রিজে। সেখান থেকে নিয়াজিকে জানান আত্মসমর্পণের আহ্বান। নিয়াজি আত্মসমর্পণের ইচ্ছা জানানোর পর সকাল 10:40 মুক্তিযোদ্ধাদের নিয়ে নাগরার বাহিনী ঢুকে পড়ে ঢাকা শহরে। বিকাল 4টার আগে চলে আসে বাংলাদেশের নিয়মিত বাহিনীর 2 ইউনিট সহ 4 ব্যাটালিয়ন সৈন্য, সঙ্গে হাজারো মুক্তিযোদ্ধা। ঢাকার জনবিরল পথঘাট ক্রমে জনাকীর্ণ হয়ে উঠতে শুরু করে জয় বাংলা মুখরিত মানুষের ভিড়ে। বিকাল 4টায় ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত বাংলাদেশ যুগ্ম কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, বাংলাদেশের ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার এবং ভারতের অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরাও ঢাকা আসেন। বিকাল 4:31 পাকিস্তানের সামরিক আইন প্রশাসক এবং ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে ৯১,৫৪৯ পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য। But as the general said, it does happen, and so people have to play the game, and I think it's a part of the game. We have to accept it. রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিক জন্ম হয় বাংলাদেশের। রাজা শশাঙ্ক আর জালালউদ্দিন যদুর পরে বাঙালির শাসন ফেরে বঙ্গদেশে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মহান বিজয় দিবসে ৪৪ বছর পূর্তি উদযাপন করছে জাতি। শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটি স্মরণে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। দলের হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আরেক দফা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, 3 বাহিনীর প্রধান, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও কূটনীতিকরা। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই অশুভ শক্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাকিস্তানের সাথে থাকা না থাকা অর্থহীন উল্লেখ করে হানিফ বলেন, ৭১-এই তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে কেউ নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণ হলে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের কূটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় দিবসকে ঘিরে প্রতি বছরই উৎসবে মেতে ওঠে এদেশের মানুষ। এবারও আয়োজনের কমতি নেই, কিন্তু ঘুরে ফিরে আসছে জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কোনো ধরনের আশঙ্কা না থাকলেও সতর্ক রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, যদি তারপরও যদি কেউ কিছু করতে চায় তাকে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। ইদানিং গণমাধ্যমের খবরে জঙ্গি সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কূটনৈতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে। গ্রেফতার জেএমবি সদস্য আসলামের সঙ্গে ফারিনার সংশ্লিষ্টতা নতুন করে ভাবিয়ে তুলছে গোয়েন্দাদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে অনেকেই সহযোগিতা করে, যারাই সহযোগিতা করে তাদেরকে আমরা তাদেরকে নিষেধ করছি, তাদেরকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা নিচ্ছি। এখানে যেই আসুক, আপনি যেই নামটি বললেন সেই নামটি ছাড়া যদি আরও কেউ এখানে জড়িত থাকে, আমাদের দেশে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে আমাদের দেশে করতে দেব না। নিশ্চিত হলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যা করার আমরা করব। এছাড়া বাংলাদেশের জেএমবির আত্মঘাতী হামলার পরিকল্পনা নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের আলোচনায় পুলিশ মহাপরিদর্শক বলেন, বিজয় উৎসবকে ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেখানে যেখানে অনুষ্ঠান হবে সব জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকা শহরকে মোটামুটি আমরা একটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা মধ্যে রাখবো। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অষ্টম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় গেজেটটি প্রকাশ করা হয়। এর ফলে জুলাই থেকে নতুন বেতন কার্যকর হবে, তবে বর্ধিত ভাতা দেওয়া হবে আগামী বছরের জুলাই থেকে। অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখা হয়নি, তবে 2 ধাপ গ্রেড উন্নয়নের সুযোগ রাখা হয়েছে। গেজেট প্রকাশের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিজয় দিবসের আগে এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি পুরস্কার। নতুন বেতন স্কেল কার্যকর করার সক্ষমতা সরকারের রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। ডিসেম্বরের বেতন সবাই নতুন স্কেলে পাবেন। ভাতা সেটা হবে আগামী বছরে, সেটা এনফোর্সড হবে। সো জুলাই 2016 থেকে ভাতাটা এনফোর্সড হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাশিয়ান ফেডারেশন স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসঅ্যাটমের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গেলে এ তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভিশন 2021 বাস্তবায়নে সবার জন্য মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সময় মতো হওয়া প্রয়োজন। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সহযোগিতা চান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ তৈরিতে। রূপপুরের কাজ শেষ হলে দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ইচ্ছার কথাও জানান প্রধানমন্ত্রী। এ সময় রোসঅ্যাটমের মহাপরিচালক সের্গেই কিরিয়েঙ্গে জানান, শিডিউল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ও বর্জ্য জ্বালানি নিয়ে যাওয়ারও আশ্বাস দেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। রোসঅ্যাটমের মহাপরিচালকের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় মুখর গাজীপুরের শ্রীপুর ও খাগড়াছড়ি সদর। মার্কাযুক্ত লিফলেট, পোস্টার, মাইকিং সহ গণসংযোগ তুঙ্গে। অনেকদিন পর নৌকা ধানের শীষের এই ভোট যুদ্ধে অন্যরকম উৎসাহ উদ্দীপনায় ভোটাররা। রাজধানীর খুব কাছের পৌরসভা গাজীপুরের শ্রীপুর। সেখানে মেয়র প্রার্থী 4 জন, 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী 44 জন। নির্বাচন শান্তিপূর্ণ করতে বিএনপি প্রার্থী সেনা মোতায়েনের দাবি জানালেও প্রয়োজন নেই বলছেন আওয়ামী লীগের প্রার্থী। সেনাবাহিনীকে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হোক, দিলে জনগণ আরো শান্তি পাবে, ভোট দিতে পারবে। এমন কোনো পরিবেশ হয় নাই যেখানে সেনা মোতায়েন করতে হবে। প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। নির্বাচনী প্রতীক ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। পৌর এলাকার উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। এদিকে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে লড়ছেন 5 জন। মূল লড়াইয়ে বিএনপির অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং আওয়ামী লীগের মোহাম্মদ শানে আলম। তবে নাগরিক কমিটির প্রার্থী রফিকুল আলমকে নিয়ে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী।
গ্রাম থেকে শহর থেকে যে সমস্ত মানুষ ভোট দিতে যাবে তারা যেন নির্বিঘ্নে সেন্টারে যেতে পারে এবং সেন্টার থেকে নির্বিঘ্নে যেন বাসায় ফিরতে পারে সে বিষয়ে আমি সংজ্ঞাবোধ করছি। কারণ ইতিমধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের লোকজন আমাকে বিভিন্নভাবে থ্রেট করছে। আমরা আশাবাদী যে আমাদের সরকার নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচনে বিজয় আমার ইনশাল্লাহ সুনিশ্চিত। বিগত 5 বছরের কাজে কর্মী উন্নয়নের ধারাবাহিকতা। পৌরসভা নির্বাচনে যদি অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ হয় তাহলে আমি 100% আশাবাদী যে আমি জয়ী হতে পারবো ইনশাল্লাহ। আমি যেদিকে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। এদিকে আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা নির্বাচন অফিস। সুনির্দিষ্ট অভিযোগ পেলে, তথ্য প্রমাণ হাতে পেলে আমরা সেই সব অভিযোগ নির্বাচন কমিশনে পাঠাবো। নির্বাচন কমিশন তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, যাকে আমরা সুখে দুঃখে আমাদের বিপদে আপদে কাছে পাবো। এই এলাকা উন্নয়ন করতে পারে এবং মানুষকে সেবা করতে পারে। উন্নয়নকে আমি বলতে যোগ্য প্রার্থী হিসেবে। মেয়র ছাড়াও খাগড়াছড়ি পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে 42 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। পৌর নির্বাচনের মাঝপথ থেকে সরে আসার সম্ভাবনা নেই এবং ফলাফল না পাওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, হাতে গোনা 2-1 জায়গায় ছাড়া দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। সকাল 11টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসে পৌর নির্বাচন নিয়ে গঠিত বিএনপি সমন্বয় কমিটির প্রথম সভা। বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, পৌর নির্বাচন সমন্বয়ের জন্য বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি পৌর নির্বাচনের তদারকি ও গণসংযোগ করবে। যেহেতু এটা আমাদের দলীয় প্রতীকী নির্বাচন হচ্ছে, আমরা বিষয়টাকে পুরোপুরিভাবেই রাজনৈতিক বিষয় বলেই আমরা মনে করছি এবং একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই আপনাদেরকে। এটা অনেক সময় প্রশ্ন করেন আমাদেরকে বিভিন্ন কারণে যে আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কিনা। কোনো সম্ভাবনা নেই। মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি। একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত সবাই অ্যাক্টিভলি নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশন অতীতের সমস্ত নির্বাচনগুলোই ছিল পক্ষপাতমূলক এবং সরকারি দলের সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করেছে, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এমন কোনো স্বাক্ষর রাখেননি যাতে আমরা বিশ্বাস করতে পারি যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আহ্বান জানাতে চাই নির্বাচন কমিশনের কাছে, তারা স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা নির্বাচন পরিচালনা করবেন অবাধ ও সুষ্ঠুভাবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সেই অবস্থাটা যেন তৈরি করেন। নির্বাচন কমিশনের এটা একটা আরেকটি পরীক্ষা। জোটগতভাবে নির্বাচনের জন্য জাতীয় পার্টি ও এলডিপির জন্য একটি করে পৌরসভা ছেড়ে দেওয়া হলেও বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থী দিয়েছে। জামায়াতের সাথে বনিবনা না হওয়ার কারণেই এমন হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল। জামাত তো এখন ইলেকশন করছে না, জামাতের তো কোনো মার্কা নেই। নিঃসন্দেহে আমাদের জোটের সমঝোতা ঠিক আছে। এখন কোনো জায়গায় হয়তো বা কেউ দাঁড়াতে পারেন, সেটা আমরা বলতে পারছি না। সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। যুদ্ধাপরাধীরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই সুপরিকল্পিতভাবে দেশে একের পর এক বিদেশিকে হত্যা করছে। মন্ত্রী জানান, এ ধরনের ষড়যন্ত্র করে কখনোই ক্ষমতায় যাওয়া যাবে না। এদিকে ধানমন্ডিতে দলের সভানেত্রী কার্যালয়ে যৌথ সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নিষিদ্ধ হওয়ার পথে বুঝতে পেরে জামায়াত মরিয়া হয়ে ষড়যন্ত্র করছে। অশুভ শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিজয় দিবসে আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান। বিদেশি চাপ সৃষ্টি করে সরকারের পতন ঘটানোর আশায় বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী নাশকতা করছে বলে আবারও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। আজকে সেই পরাজিত শক্তি জামাত, যারা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে যাদের নিবন্ধন বাতিল হয়েছে উচ্চতর আদালতে, যাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পথে, এরা এখন মরিয়া হয়ে এখনো অশুভ চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
আজকে আমাদের বিজয় দিবসে গোটা দেশের মানুষের প্রতি আমাদের আহ্বান, আসুন এই বিজয় দিবসে আমরা এত বর্ণাঢ্য এবং আড়ম্বরভাবে আমরা অনুষ্ঠান করি, যাতে এই সমস্ত অশুভ শক্তি আর মাথা চুলে দাঁড়াতে না সাহস পায়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে গঠিত 34টি মুসলিম দেশে জোটে যোগ দেবে বাংলাদেশ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবেল বিন আবদেল আল জুবায়ের এই জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই অন্য মুসলিম দেশগুলোর মতোই ওই জোটে যোগ দেবে বাংলাদেশ। এর আগে ইসলামিক স্টেট সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর হুমকি মোকাবেলায় 34টি মুসলিম দেশ নিয়ে সন্ত্রাস বিরোধী সামরিক জোট গঠনের ঘোষণা দেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, এই জোটে মিশর, কাতার, তুরস্ক, পাকিস্তান ছাড়াও মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থাকবে। তবে এই জোটে নেই সৌদি আরবের নীতির কট্টর বিরোধী ইরান, ইরাক ও সিরিয়া। জোটের সদর দপ্তর হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। মূলত ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর, আফগানিস্তানে জঙ্গি তৎপরতা দমনে কাজ করবে এই জোট। নিচে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে সুখকর বলেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু। বিপিএল এর নতুন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স শ্বাসরুদ্ধকর ফাইনালে বরিশাল বুলসকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছে কুমিল্লা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে সুখকর বলে মন্তব্য করেছেন সফররত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু। তিনি দাবি করেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে 6.5% প্রবৃদ্ধি বড় অর্জন বলে মন্তব্য করে কৌশিক বসু বলেন, কয়েক বছরের মধ্যে বাংলাদেশ 8% প্রবৃদ্ধি অর্জন করবে। দেশের অবকাঠামো উন্নয়নে তাগিদ ও ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পরামর্শ দেন বিশ্বব্যাংকের এই প্রধান অর্থনীতিবিদ। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অজ্ঞাত সূত্র থেকে আসা হুমকির জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় নগরীর 1200-র বেশি স্কুলে তল্লাশি চালাবে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার স্কুলগুলোর কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই নিরাপত্তা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। একাধিক স্কুলে হুমকি আসায় শিক্ষার্থীদের ঘরেই রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার স্কুলগুলো খোলার কিছুক্ষণ আগে SMS ও পার্সেলের মাধ্যমে হুমকি আসে। নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিক স্কুলগুলো বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যেতে বলা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে স্কুলের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে আছে লস অ্যাঞ্জেলস। 1200-র বেশি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 6,43,000-এর মতো। এবার ক্লেমন খেলার সংবাদ। বিআরবি বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন চ্যাম্পিয়ন মাশরাফি অলক কাপালির কুমিল্লা ভিক্টোরিয়ান্স শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ বলে বরিশাল বুলসকে 3 উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল এ 3 আসরেই দলকে শিরোপা উপহার দিয়ে নিজেকে অন্য উচ্চতায় তুলে আনলেন ক্যাপ্টেন মাশরাফি। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনাল নয় দ্বিপাক্ষিক কোনো সিরিজের ফল নির্ধারণী ম্যাচ। তারপরও মিরপুরের হোম অফ ক্রিকেটে গ্যালারি কানায় কানায় পূর্ণ। বিপিএল এর তৃতীয় আসরের ফাইনাল শুধু মিরপুর স্টেডিয়ামেই নয়, সারা বাংলাদেশকেই উত্তাপের উত্তেজনায় পুড়িয়েছে। টস জিতে বোলারদের উপর আস্থা মাশরাফির। সিদ্ধান্ত ভুল কিংবা সঠিক যাচাই করার আগেই উইকেটের পতন। সাজঘরে বুলসের মেহেদি মারুফ। এবারে বিপিএলের বিষয় আবু হায়দার রনির বলে ক্যাচ দিয়েও একবার জীবন পেলেন সেকুকু প্রসন্ন।
আসলে 21 উইকেট পাওয়া রনি ফাইনালে থাকলেন উইকেট শূন্য। যদিও খুব বেশি দূর যাওয়া হয়নি সেকেগুর। 19 বলে 33 করে ফিরেছেন স্টিভেন্সের শিকার হয়ে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের নায়ক সাব্বির রহমান রানের জন্য কিছুক্ষণ হাঁসফাঁস করলেন। শেষ পর্যন্ত দলকে বিপদে ফেলে উইকেট দিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজাকে। তবে মিরপুরের কুয়াশামাখা মাঠে থেমে থাকেনি বুলসের রানবাহী লঞ্চ। চাপের মুখেই সবচেয়ে ভালো খেলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। এ আসরে গোটা দুইবার তার প্রমাণ দিয়েছেন। ফাইনালের সেরা মঞ্চেও নেতৃত্ব দিলেন সামনে থেকেই। সঙ্গী বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ সেনানী শাহরিয়ার নাফিস। দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো এই ম্যাচেও দেখালেন ব্যাটিংটা একদম ভুলে যাননি নাফিস। রিয়াদ আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তার আগে 6-4 এক ছক্কায় 36 বলে করেছেন 48। টুর্নামেন্টে 279 করে উঠে এসেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা 4-এ। অন্য প্রান্তে নাফিস থেকে গেছেন অপরাজিত। 31 বলে 44 করে তিনিও টি-20-র দাবি মিটিয়েছেন ভালো মতোই। বুলসের রান তাই শেষ পর্যন্ত 4 উইকেটে 156। টি-20-র জন্য আহামরি কোনো রান নয়, আবার এই টুর্নামেন্টের জন্য কমও নয়। যদিও ইমরুল কায়েসের ব্যাটে ঝড়ে সহজেই টপকে যাওয়ার প্রত্যয়। শুরুতেই তাকে ছেড়ে গেছেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে 54 রানের জুটি করে কিছুক্ষণ সঙ্গ দিয়ে গেছেন কুমিল্লার পাকিস্তানি রিক্রুট আহমেদ শেহজাদ। অধিনায়ক রিয়াদের ব্রেক থ্রুতে 24 বলে 30 করে ফিরলেন শেহজাদ। কিন্তু কায়েসের ব্যাটে যেন ভর করলেন গেইল। সেকেগু প্রসন্নর পরপর 2 বলে 2-6 অর্ধশতক ছুলেন মাত্র 33 বলে। ম্যাচের তখনও রং বদলানোর বাকি অনেকটাই। মাশরাফির মতো ক্যারিশম্যাটিক না হলেও এই অধিনায়কত্ব দিয়ে আলো ছড়িয়েছেন রিয়াদও। বল হাতেও ভিক্টোরিয়ান্সের পথের কাঁটা তিনি তুলে নিলেন ইমরুল কায়েসকে। 53 রান তার বিদায়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর দারুণভাবে সুযোগ পায় বুলস। শেষ 12 বলে রান প্রয়োজন 23। কুপারের 2 বলে 2 উইকেটের পতন। ম্যাচ তখন বুলসের দিকে, কিন্তু শেষ 2 ওভারে নিজেকে চেনানোর বাকি ছিল অলোক কাপালির। তার ব্যাটে হারিয়ে যাওয়া শিরোপার পথ পেল ভিক্টোরিয়ান্স। 3 উইকেটের জয়ে প্রথম আবির্ভাবেই শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নিজের ক্যাপ্টেন্সিতে টানা তৃতীয় শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়লেন মাশরাফি বিন মুর্তজা। আগের 2 আসরে ঢাকা গ্ল্যাডিয়ার্সের এই ক্যাপ্টেন এবার সামনে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে উপহার দিয়েছেন শিরোপা। তবে এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিলেও নড়াইল এক্সপ্রেস বেশি কৃতিত্ব দিয়েছেন দলের কোচ সালাউদ্দিনকে। দুর্দান্তভাবে জয় নিশ্চিত করায় প্রশংসায় ভাসিয়েছেন অলোক কাপালিকেও। আর ফাইনালে কুমিল্লার স্মরণীয় জয়ের নায়ক কাপালি বলেছেন, বিশ্বাস ছিল উইকেটে টিকে থাকতে পারলে শেষ একটা চেষ্টা করবেন। লাকি ছিলাম 3 বারই বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত বলছিলাম যে 3টা ফাইনাল খেলছি। এখন বলতে পারছি যে 3টা চ্যাম্পিয়ন্স। আই এম ভেরি লাকি। পুরো ক্রেডিটটা প্রথমত আমি দেব কোচ সালাউদ্দিনকে। হয়তোবা দূর থেকে কোচের কাজটা দেখা যায় না, আর যে টিমটা আমরা পেয়েছিলাম তার অনেক অবদান আছে কোচের। সে শুরু থেকেই অনেক প্লেয়ারকে নিয়ে অনেক প্ল্যান করেছে, অনেক কাজ করেছে। পার্টিকুলার কোন জায়গায় কোন প্লেয়ারকে কী রোল প্লে করতে হবে সেগুলো সবই কোচ করেছে। সো আমি আই এম গ্রেটফুল টু আওয়ার কোচ। পুরা টিমই তাকে ধন্যবাদ জানিয়েছে এবং আমার মনে হয় যে পুরো রোলটা প্লে করেছে টিমের ভেতরে কোচ। আমার একটা বিশ্বাস ছিল যে না, আমি একটা ম্যাচে আমি ভালো কিছু করতে পারবো, যে যখনই সুযোগ পাবো উপরে ব্যাটিং করার আমি চেষ্টা করবো যে কোনো কিছু দেওয়ার। তো আমার মনে হয় যে আজকে সুযোগটা ছিল। ও সবসময় যেমন আমাকে বলে যে আমার দিয়ে মানে আমি অনেক সময় আপসেট থাকতাম, তো অনেক সময় সুযোগ পাইতেছিলাম না, আর যেমন ভালো খেলতে পারতাম না। ও সবসময় বলতো, সাপোর্ট দিত আমাকে যে না তুই পারবি, তোর মধ্যে এই জিনিসটা আছে। তো আমি চেষ্টা করি যে ও যখন যেটা বলে যে এটা ইয়ে করার আর কি। তো আমার মনে হয় যে ও যেগুলো বলছে আমার জন্য খুব ভালো কাজে দিচ্ছে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মহান বিজয় দিবস আজ। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শ্রদ্ধা, জাতি সম্মান জানাচ্ছে জাতীয় বীরদের। অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ, থাকছে না টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন বর্ধিত বেতন। নৌকা ধানের শীষে সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের মাঠ। নির্বাচনে মাঝপথ থেকে সরে আসার সম্ভাবনা নেই জানিয়েছেন মির্জা ফখরুল। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নিষিদ্ধ হচ্ছে বুঝতে পেরেই মরিয়া জামায়াত, মন্তব্য মাহবুবুল হানিফের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাঙালি এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।